একসময় আমি ছিলাম এক সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। তখন না পারতাম পড়াশোনা ছাড়াতে, না পারতাম কাজ করতে। বন্ধুরা সবাই বড়লোক ছিল। টাকা খরচ করতে পারতাম না বলে কেউ কোনো দাম দিত না। সমাজেও ছিলাম অবহেলিত, কেউ পেত না দেখতে। মধ্যবিত্তদের যে এতই জ্বালা আগে জানতাম না। সবচেয়ে বড় বিষয় হলো রিলেশন। আমার পক্ষে কোনো মেয়ের সাথে রিলেশন করা অনেক টাফ হতো। তারা সবাই ছিল বড়লোক বাবার মেয়ে। তাদের পিছনে টাকা খরচ করার আমার কোনো সামর্থ্য ছিল না। অনেক অবহেলিত ছিলাম সবার কাছে। কিন্তু আজ আর আমি অবহেলিত নেই। শহরের নামকরা নাম্বার 1 ব্যবসায়ী আমি। আমার নাম শিহাব। বাবা মা, ছোট বোন আছে পরিবারে। যাই হোক, ঢাকা শহরের সবচাইতে বড় কোম্পানিটি আমার আজ। এগুলো সব হয়েছে এক টিমের অবহেলা ও বন্ধু বান্ধবদের অবহেলা কারণে। মধ্যবিত্ত ছিলাম বলে তাদের সাথে আমার যায় না। তারা ছিল শহরের নাম করা বড় লোকের ছেলে মেয়ে। ঘটনা আজ থেকে 5 বছর আগের। কি শুনতে চান নাকি? তাহলে শুনুন 5 বছর আগে কি ঘটেছে। বাবার জোরাজোরিতে শহরের একটা প্রাইভেট কলেজে ভর্তি হলাম, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষে। বাবা একজন ছোট ব্যবসায়ী ছিলেন। কোনো মতে কলেজের সব ফিস দিতেন প্রতি মাসে। বাবার ইচ্ছা বড় হয়ে একজন বড় ইঞ্জিনিয়ার হব। আজ কলেজের প্রথম দিন। মধ্যবিত্ত ঘরের ছেলে হলেও তো একটু ভালো পোশাক পরে যেতে হবে, তাই না? কলেজে আসলাম। এসে নিজের ডিপার্টমেন্ট চিনি না। একজনকে বললাম, সে দেখাই দিল। অনেক ঝোরাঝুরির পর তাও ভুলে গেলাম। অনেক কষ্ট করে খুঁজে বের করলাম। মনে হয় ক্লাস শুরু হবে। যেই ক্লাসে যেতে যাব এমন সময় ইটের সাথে বাড়ি খেলাম। না, ইট তো এত নরম না। এখানে ইট কই থেকে আসবে? যেই নিচের দিকে দেখলাম, দেখি একটা মানুষ রূপী পড়ি। যেই পরে উপর থেকে উঠে তাকে তুলতে যাব, যেই তাকে তুললাম সে উঠে আমাকে কিছু না বলতে দিয়ে আমার গালে ঠাস ঠাস করে মারলো। কিছুই বুঝলাম না। বলেন তো, আমার কোনো দোষ ছিল নাকি? আমি নিচু মুখ হয়ে ক্লাসে যাচ্ছিলাম, আর সে ক্লাস থেকে বাহিরে যাচ্ছে। এতে আমার কোনো দোষ ছিল কি? যাই হোক, ক্লাসে ঢুকলাম। আজ ক্লাসের প্রথম দিন। স্যার সবার সাথে পরিচয় হচ্ছে ও পরিবার সম্পর্কে খোঁজ নিচ্ছে। একে একে সবার পরিচয় নিল। এখন মেয়েটার পালা। তার নাম তানিয়া, শহরের নামকরা ব্যবসায়ীর মেয়ে। আরও কয়েকজনের পর আমার পালা। খেয়াল করলাম মেয়েটা আমার পরিচয় জানানোর জন্য মনে হয় আগ্রহ আছে। আমার নাম শিহাব হোসাইন। বাবা ছোট একজন ব্যবসায়ী। আজ পরিচয় পর্ব সেরে নিলেন। স্যার কোনো ক্লাস নিলেন না। আমার কয়েকজন বড়লোক বন্ধু হলো, আর একটা আমার মতো মধ্যবিত্ত। ক্লাস শেষ করে সবাইকে বিদায় জানাইয়ে মেসে যাচ্ছি গরিব বন্ধু পল্লবের সাথে। দেখি তানিয়া যাচ্ছে। আপনাদের তো বলতেই ভুলে গেছি, তানিয়ার সাথে ধাক্কা খেয়ে তার রূপে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়েছি। তানিয়া আমাদের সামনে দিয়ে যাচ্ছে। দেখি একটু কথা বলার চেষ্টা করি। হ্যালো, আমি শিহাব। তো আমি কি করব? আপনার সাথে প্রেম করব নাকি? না মানে করলে তো ভালোই হয়। ও তাই বুঝি। রাজি আছেন কি? তুই আমার সম্পর্কে তো জানিস না, তোর সাথে আমার যায় না। যদি আর একটা কথা বলিস তাহলে একটা মারবো। সরি, তুই বলেন যে। আর কি করবেন? তানিয়া ঠাস করে একটা মেরে চলে গেল। পল্লব শুধু আমার কথা বলা দেখে হাসতেছে। শালা আজকের দিনই খারাপ, সকাল থেকে শুধু চর। দোস্ত পছন্দ হয়েছে নাকি? কিন্তু খালি চর মারে। কি করমু ক? কোনো সমস্যা নাই, পরে দেখবনি, আগে বাসায় চল। চল। দুইজনে একই বাসাতে থাকি। বাসার মালিক খুব বড় লোক। শুনেছি তার একটা সেই মেয়ে আছে। আমাদের সাথে নাকি পড়ে। এত বিস্তারিত বলে নাই। আর পড়ার খবর নিয়ে আমগো কোনো লাভ নাই। ক্লাস শেষ করে বাসাতে এসে নাস্তা করে দুইজনে দিলাম একটা ঘুম। বিকালে ঘুম ভাঙলো। আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি। পল্লব আমার কলিজার বন্ধু। দুজন একসাথে ছোট থেকে পড়াশোনা করি। আপনাদের সাথে কথা বলতেই ছাদে এসে পৌঁছাইছি। ছাদে আসলাম আমি। পল্লব ঘুম পাড়তেছে। ছাদে এসে দেখি এক মেয়ে দাঁড়িয়ে আছে। চেহারা দেখা যাচ্ছে না, মনে হয় পরি হতে পারে। চুলগুলো এত লম্বা, পিছন থেকে দেখতে অনেক সুন্দর লাগছে। ভাই কিছু বললেন, আবার আপনারা প্রেমে পড়বে। যাই হোক, তাকে একটা ডাক দিলাম। আন্টি, আপনি এখানে কি করেন? আর আপনি বা কে? আন্টি, ও আন্টি। ডাক দিতে দেরি, কিন্তু আমার দিকে দেখতে দেরি নাই। যেই আমার দিকে দেখেছে, এ আমি কাকে দেখতেছি? এ এখানে কেন? আর কেমন করে এলো? বুঝতে পারতেছেন না? আমি যাকে আন্টি বলে ডেকেছি সে হলো তানিয়া। কিন্তু এখানে তানিয়া কি করে? যেই বলতে যাব তানিয়া তুমি এখানে কেন, ঠাস ঠাস করে মেরে দিল রে ভাই। কি আর বলবো। আমাকে আন্টি বললি কেন? তোর আন্টির মতো লাগে কি? না মানে আমি
কি না মানে? আমি মনে করছিলাম অন্য কেউ, তাই। আর আপনি এখানে কেন? শোন, এটা আমাদের বাসা, আমি আজ থেকে এখানে থাকবো। আর আমার সাথে যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে বুঝতে পারছিস। আমি আস্তে করে বললাম, ভালোই হলো, লাইন ক্লিয়ার। কিছু বললি? না। তখন কে জানে পল্লব হারামি ছাদে আসবে। পল্লব ছাদে এসে, মামা কার সাথে কথা বলো? আর এই আন্টিকে এখানে কি করে? পল্লব তুই আজকে শেষ, মনে মনে বলতেছি। তানিয়া আমাকে সরিয়ে পল্লবের সামনে গিয়ে বলে, আমি কি তোর আন্টি লাগি? আরে তানিয়া ভাবি, আপনি এখানে? এতদিনের পরিচয়, বাসাতে আসেন দেখি। তা ভাইকে এত পছন্দ হয়েছে আপনার? পল্লব তুই আজকে শেষ ভাই, আমি চললাম। আমি আস্তে করে ছাদ থেকে নিচের দিকে নামতেছি, কেউ দেখতে পাই নাই। ভাবি মানে কি? আর কার ভাবি? এটা আমার বাসা, তাই আমি এখানে। তোকে আজকে শেষ করব। পল্লব আর বেশিক্ষণ সেখানে থাকলো না, কারণ তানিয়া রাগে বাঘ হইছে। যদি একবার পায় তাহলে গিলে খাবে। ভালো হইছে যে ওর বাবা এই বাসাতে থাকে না। দুইজন রুমে এসে দরজা লাগালাম। সেদিন আর বাহির হয়নি, এইভাবে রাত কাটালাম। এখন নিয়মিত কলেজে যাই, একসাথে আড্ডা দেই। আর তানিয়ার সাথে আমাদের বন্ধুত্ব হয়েছে, অনেক মজা করা। প্রতিদিন একবার দেখার জন্য ওর বাসাতে যাই। পল্লব তো ভাবি বলে অনেক মাতাল, প্রতিদিন একটা করে চর ওর বাজেট করা। আপনাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি, তানিয়ার সাথে প্রতিদিন রাতে কথা বলি, সেটা পল্লব জানে না। আপনারা আবার বলিয়েন না কিন্তু। আমি সব সময় তানিয়ার সাথে থাকি আর ওকে হাসানোর চেষ্টা করি। কিন্তু একটা সমস্যা, আমি মধ্যবিত্ত বলে তানিয়ার সাথে বেশি আড্ডা দিতে পারি না। তবে বাসাতে এসে ভালোই কথা হয়। তানিয়াকে একদিন বললাম, তোমার কি কোনো বিএফ আছে? নাই, তবে একজনকে খুব পছন্দ করি। আমি সেই কথা শুনে একটু কষ্ট পেলেও তার কাছ থেকে জানতে হবে সেই ছেলেটা কে। জানতে পারি কি সেই ছেলেটা কে? সে আমার সামনেই বসে আছে। এই কথা শুনে আমি অবাক, আবার অনেক খুশি, কারণ সেই ছেলেটা আমি। এইভাবে আরো কয়েকদিন গেল। আরে দেরি করা ঠিক হবে না, তাই তাড়াতাড়ি তানিয়াকে মনের কথা বলতে হবে। আমি হাতে করে একটা ফুল নিয়ে কলেজে এসেছি। দেখি কয়েকজন বান্ধবীর সাথে আড্ডা দিচ্ছে। আমি সোজা গিয়ে হাঁটু গেড়ে বসে পড়লাম। তানিয়া, আমি তোমাকে আমার স্বপ্নের রানী বানাতে চাই। তুমি কি রানী হবে? যদি সেই রানী হও তাহলে বলে দাও আই লাভ ইউ। কিন্তু তানিয়া যা বলল, আমি তো অবাক। আরে বোকা, তুমি এতদিন পর আমাকে বলতেছো? আমি সেই কবে তোমার প্রেমে পড়েছি। আই লাভ ইউ টু। তাহলে বলো নাই কেন তুমি আমাকে ভালোবাসো? মেয়েরা কখনো আগে তার সামনে মনের কথা বলে না, বুঝে নিতে হয়, সেই জন্য বলিনি। ও তাই? তোমাকে কি একটু জড়িয়ে ধরবো? ওকে। তারপর তানিয়াকে জড়িয়ে ধরলাম। জীবনের প্রথম কোনো মেয়ে, তাই শরীরটা কাঁপছে। তানিয়া আমাকেও জড়িয়ে ধরছে, কিন্তু সে এমন একটা কাজ করবে কোনোদিন ভাবতে পারিনি। তানিয়া আমাকে জড়িয়ে ধরে কিস করলো। আমি তার জন্য প্রস্তুত ছিলাম না, কি আর করার, আমিও তানিয়ার সাথে তাল মিলালাম। কি ভাই, বোঝেন না কিছু? তানিয়া আর আমি কতক্ষণ যে ছিলাম তা জানি না, তবে দুজন খুব হাঁপাচ্ছি। আরো লাগবে কি? কি ভাই, কি বললাম? তখনই আমাদের দুইজনের ঠোঁট এক করলো। মনে হয় 3 মিনিট ছিলাম। তারপর বলল, এইবার বুঝছো? তবে আজ আর দরকার নাই। ওকে, ছেড়ে দিলাম। তবে আমরা কি এখানে থাকবো নাকি কোথাও যাব? কই যাবে? সামনের রেস্টুরেন্টে চলো। ওকে চলো। সবাই একসাথে গেলাম। তানিয়াকে যখন প্রপোজ করি তখন ওর সাথে ওর 4 জন বান্ধবী ছিল। আমার সাহস দেখে তারা হা হয়ে গেল। আর আমাকে যখন তানিয়া কিস করলো তখন হাবার মতো সবগুলো তাকিয়েছিল। তাই তারা যেহেতু সাথে আছে তাদেরকে সাথে নিতে হবে। হাজার হলেও তো জিএফ এর বান্ধবী। আমরা রেস্টুরেন্টে যাচ্ছি, আমার মনের মাঝে শুধু লুঙ্গি ড্যান্স দিচ্ছে। জীবনে প্রথম প্রেম, তাও বড় লোকের মেয়ের সাথে। আমার কপাল তো এবার হেব্বি। জীবনে কোনো মেয়েকে জড়িয়ে ধরিনি, আর কোনোদিন তো কোনো মেয়েকে কিস পর্যন্ত করিনি। কিন্তু আজ কিস করছি, সাথে একটা না 2টা। আপনাদের সাথে কথা বলতে বলতে গন্তব্যে পৌঁছে গেছি। সবাই একটা টেবিলে বসলাম। কি খাবে তুমি? তুমি যার অর্ডার দিবে। কে জানতো সে আমার জন্য এইরকম অর্ডার দিবে? জীবনের বড় অপমান। তোমার জন্য শুধু একটা সিঙ্গারার অর্ডার দিলাম। বোকা বনে গেলাম। সমস্যা কি? বিল তো তুমি দিবে, তাই যেটা ভালো মনে হয় করো। মনে মনে বললাম, কি বিড়বিড় করতেছো? কিছু না, তোমার ইচ্ছা। বোকা একটা। বোকা মানে কি? তোমার না জানলেও চলবে, আমাদের অর্ডারটা দিলাম কিন্তু। ওকে দাও। ভাই কি আর করব, আসলে আমি একটা বোকা। ওরা যা অর্ডার দিল আমি তা শুনে হ্যাঁ। তাহলে শুনুন, 5 জনের জন্য কি কি অর্ডার করলো। 5টা বার্গার, 5টা সানরাইজ, 5টা মাটন চিকেন, 5টা চিকেন, 5টা সস, 5টা প্লেট বিরিয়ানি, 5টা কোক, আরও ইত্যাদি ইত্যাদি। জীবনে কাউকে এত কিছু
একসাথে খাইতে দেখিনি। সমস্যা কি? বিল তো তুমি দিবে, মনে মনে বললাম। কিছু বললে? না কিছু না, খাও, তোমার খাবার তো এসে গেছে। হুম। কি আর বলবো, আমার কপালে শুধু একটা সিঙ্গারা। আমার খাওয়া হয়েছে, তাই ওদের খাওয়া দেখতেছি। দেখতে দেখতে কখন যে ওদের খাওয়া হয়েছে নিজেও জানি না। তানিয়ার ডাকে সাড়া দিলাম। কি হলো? আমরা বাহিরে আছি, তুমি তাহলে আসো একটু দেরি করে। ওকে। সবাই বাহিরে চলে গেল, আমি বসে রইলাম। কিন্তু আমার বসে থাকার মানেটা কি সেটা ওরা যাওয়ার পর বুঝলাম। ওইটার এসে বলতেছে, স্যার, বিল 5,000 টাকা হয়েছে, দেন, এই নেন বিলের চেক। বিল মানে ওরা দেয় নাই? না স্যার, আপনার কথা বলে গেছে। আমি এই শুনে হা করলাম। এই কারণে আমাকে বোকা বলে চলে গেল। ভাবলাম কি আর হইল কি, বিপদে যেহেতু পড়ছি দিতেই হবে। বিল দিতে গিয়ে দেখলাম টাকা কম, তাই নিজের একটা পছন্দের ঘড়ি ছিল, সেটা সহ দিলাম। রেস্টুরেন্টের বাইরে এসে হা করে দাঁড়িয়ে আছি। কই, এখানে তো কেউ নাই। এক লোককে বললাম, তিনি বলল তারা সেই সময় চলে গেছে। হাই রে প্রেম, 2টা কিস করছে, সেটার পাগল হয়ে 5,000 টাকা চলে গেল। যাই হোক, বাসাতে আসলাম। এসে দেখি পল্লব বাহির থেকে আসছে। পল্লব বলল, কিরে কই গেছিলি? আমি পল্লবকে সব খুলে বললাম। আমার কথা শুনে পল্লব হাসতেছে। কিন্তু ঠিক তখনই একটা কথা মনে পড়ল। আমার তো কলেজে পরীক্ষার জন্য টাকা জমা দেওয়ার কথা ছিল, কিন্তু সব টাকা শেষ। আজই শেষ তারিখ, তাই পল্লবের কাছে বলে কিছু টাকা ধার নিলাম, কারণ বাবা আর দিবে না, আগে দিছে। এইভাবে পরীক্ষার ফি দিলাম। কাল পরীক্ষা। এইভাবে দিন কাটতে থাকে। মাঝে মাঝে এইভাবে তানিয়া আমাকে বোকা বানাতো, আমি তেমন কিছু মনে করতাম না। এইভাবে দিন চলে গেল। এতদিনে একটা বিষয় খেয়াল করলাম, তানিয়া আমাকে এড়িয়ে চলতে থাকে। আমি কিছু মনে করতাম না, তবে পল্লব যদি ভাবি বলতো তাহলে পল্লবকে সে চড় মারত। তাই পল্লব আর কিছু বলে না। একদিন পল্লব বলল, দোস্ত, মনে হয় তানিয়া তোকে ভালোবাসে না, তোর পকেট থেকে টাকা বের করার জন্য এমন করতেছে। যা ইচ্ছা তাই বলবি না, যদি আর একদিন এই কথা বলিস তাহলে কিন্তু। ওকে, আর বলবো না। পল্লব চলে গেল। তবে আজকে কলেজে বিশেষ আয়োজন আছে। আমাদের প্রথম বর্ষ শেষ, তারই রেজাল্ট দিবে, তাই রাতে স্যাররা একটা আয়োজন করছে। এদিকে তানিয়াকে অনেকবার ফোন দিলাম, কিন্তু ধরে না। যাই হোক, রাতে তো দেখা হবে। এইভাবে রাত হলো কলেজের ক্যাম্পাসে। পল্লব আর আমি গেলাম। সবাই সুন্দরভাবে সেজে এসেছে, শুধু আমি ছাড়া। আমার কোনো ভালো পোশাক ছিল না। পল্লব আমাকে তানিয়াকে দেখিয়ে বলে, চলো বেরিয়ে আসি ভাবির কাছ থেকে। দুইজন গেলাম, কিন্তু আমি গিয়ে এটা কি দেখলাম, তানিয়া একটা ছেলের হাত ধরে রেখেছে। আমি বললাম, তানিয়া, তুমি এই ছেলেটার হাত কেন ধরছো? তাই কি হয়েছে? এইভাবে বলছো কেন? আমি তো তোমাকে ভালোবাসি। তুই আমাকে ভালোবাসিস? সবার সামনে চড় মারলো পল্লব। কিছু বলতে পারছে না। আমার চোখের কোণায় পানি এসেছে। তারপর বললাম, তুমিও তো আমাকে ভালোবাসো। এরপর যা বলল আমি কোনোদিন ভাবতে পারিনি। তানিয়া আমাকে যা বলল আমি তার কাছ থেকে কোনোদিন এইটা আশা করিনি। মধ্যবিত্ত বলে কি আমরা কোনো মানুষ না? আমাদের কি কোনো দাম নাই? তানিয়া বলল, তোর মতো ছোট লোকের সাথে আমি কেন প্রেম করতে যাব? তোর সাথে শুধু নাটক করা যায়, কিন্তু প্রেম করা যায় না। তুমি কি বলছো এগুলা? আমি ঠিকই বলছি। তাহলে আমার সাথে তুমি কেন এমন করলে? আর আমি কি দোষ করেছি? তুই কোনো দোষ করিসনি। আমার বান্ধবীরা আর আমি তোকে আমার প্রেমের ফাঁদে ফেলেছি, কারণ সেই প্রথম দিনের প্রতিশোধ নেওয়ার জন্য। তুই কি ভাবলি তোর মতো একটা ছোট লোকের সাথে আমি প্রেম করব? আর তোর কি যোগ্যতা আছে আমার সাথে প্রেম করার? তোকে তো আমি দেখে নিতাম, কিন্তু তুই ছোট লোক বলে প্রেমের অভিনয় করলাম। তোর মতো কত ছেলে আমার পিছু ঘোরে। আমি তো তোমাকে ভালোবাসি, কেন আমার সাথে এমন মজা করতেছো? তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আমি বাসি না। আমার সাথে প্রেম করার তোর কোনো যোগ্যতা নেই। আমার পেছনে যত টাকা খরচ হয় তা তুই কোনো দিন রোজগার করতে পারবি না, ছোট লোক কোথাকার। তানিয়া আমাকে এইভাবে ঠকাতে পারলো, আমাকে সবার সামনে চড় মারতে পারলো, এইভাবে অপমান করতে পারলো। সবাই শুধু আমাদের কাহিনী দেখতেছে, পল্লবও কিছু বলতে পারতেছে না। আমি সবার দিকে তাকাতে পারছি না, কারণ সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে। আর ওদিকে তানিয়া আমাকে সবার সামনে অপমান করতেছে। তানিয়ার বান্ধবীরা বলল, তোর মতো ছোট লোকের টাকা শেষ করার জন্যই আমরা এই প্ল্যান করি। তানিয়ার সাথে তোর প্রেম করার কোনো যোগ্যতা নেই। তারপর সবাই একটা করে চড় মারলো। তখনই পল্লব বলে, তানিয়া, তুমি আর শিয়াবকে বুঝলে না, কিন্তু ঠিকই একদিন বুঝবে। ওকে খুঁজবে কিন্তু পাবে না। আর তোমাকে বলি, একদিন না একদিন তুমি শিয়াবের এমনভাবে সম্মুখীন হবে তা ভাবতেও পারবে না। ভালো থেকো। পল্লব এই কথাগুলো বলে চলে গেল অনুষ্ঠানের দিকে। আমাকে ডাকলো, কিন্তু আমি গেলাম না।
তানিয়ার সাথে আর একটা কথা বলে চলে যাব। তখনই তানিয়া বলে, শোন, তুই যদি আমার সাথে প্রেম করতে চাস তাহলে আমার বাবার মতো বড়লোক হয়ে দেখা। যদি তুই এই শহরের নাম করা বড়লোক হতে পারিস তাহলে আমার সাথে প্রেম করিস। ছোট লোক, ফকির, টোকাই কোথাকার। এইভাবে নানা কথা বলল। আমি শেষ কথা বললাম, আরে তুমি বড়লোক বাপের মেয়ে, তোমার কাছে আমার ভালোবাসার কোনো দাম নাই। আজ কিন্তু 2 দিন পর আমাকে না পেয়ে তুমি পাগল হবে, কিন্তু আমি থাকবো না। তুমি যদি আমার কাছে কোনোদিন ফিরে আসতে চাও আমি তোমাকে ফিরে নেব, কিন্তু তোমাকে তার জন্য অনেক কষ্ট করতে হবে। আমি তোমার মতো পাষাণ হব না। আর বড়লোক হওয়ার কথা বলছো, আজ থেকে ঠিক 5 বছর পর তোমার সাথে তোমার বাড়িতে দেখা হবে, মনে রেখো। আমি আরও নানান কথা বলে চলে আসলাম। চোখ দিয়ে শুধু পানি পড়ছে, আর মনে মনে ভাবছি আজ ছোট লোক বলে দাম দিল না, 5 বছর পর দেখো তোমাকে আমি কেমন করি। তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। যাই হোক, ভেবে অনুষ্ঠানে চলে আসলাম। পল্লবের সাথে আছি, কষ্ট হলেও কাউকে বুঝতে দিতেছি না। আর একটা কথা মনে পড়ছে, সবার সামনে অপমান করার কথাটা, তাই মাথা নিচু করে মুখ করে আছি। স্যারেরা বক্তব্য দিচ্ছে, অনেক ভালো কথা বলল। এখন আমাদের প্রথম বর্ষের রেজাল্ট ঘোষণা করা শুরু। একে একে সবার রেজাল্ট দিচ্ছে, সবাই ভালো ফল করছে, পল্লবও ভালো ফল করছে। তারপর তানিয়া গেল। তানিয়ার দিকে দেখলাম, কিন্তু ও আমাকে দেখে চোখ বড় করলো। তানিয়া নাকি দ্বিতীয় হয়েছ, কিন্তু সবার রেজাল্ট দিল, আমার রেজাল্ট কই? অনেক চিন্তায় আছি, আমি আবার ফেল করলাম না তো? স্যারেরাও আমার রেজাল্ট ঘোষণা করছে না, যারা ফেল করবে তাদের রেজাল্ট ঘোষণা হবে। এমন অবস্থা দেখে তানিয়া আমার দিকে শয়তানি হাসি দিছে, মনে মনে বলছে, ছোট লোক, তুই ফেল করেছিস, আমি তো এটাই চাই। কিন্তু কে জানতো এমন হবে। তানিয়ার শয়তানি হাসি নিমিষে শেষ। স্যার, এটা কি ঘোষণা করলেন? আমি তো পুরো হা হয়েছি, এই বছর সেরা রেজাল্ট করেছে। ভাবতেও পারছি না। স্যার যা বলল সবাই শুনে অবাক, কারণ সবাই জানতো আমি ঠিকভাবে ক্লাস করিনি এই 1 বছর। এটা কিভাবে সম্ভব? মনে হয় কোনোখানে ভুল হচ্ছে। কি করে হতে পারে এটা? সবাই এটা ভাবতেছে। আমি তো ওকে কোনোদিন ক্লাসে বা বাসায় পড়তে দেখিনি, তাহলে কিভাবে এমন ভালো করবে? আর ও তো আমার চাইতেও খারাপ ছাত্র। সবাই এসব ভাবতেছে। আপনাদের তো বলাই হয় নাই, স্যার কি বলছে? এই বছরের সেরা রেজাল্ট করেছে, অর্থাৎ এই বছর প্রথম হয়েছে আমাদের কলেজের কম্পিউটার ডিপার্টমেন্টের ছাত্র সিয়াব হোসাইন। আমি স্যারের কাছ থেকে আমার মার্কশিট নিতে যাচ্ছি। সবাই অবাক হয়ে আছে, আর তানিয়ার বান্ধবীরা তো পুরো অবাক, হা হয়ে তাকিয়ে আছে। আমি স্যারদের সাথে কৌশল বিনিময় করে সবার প্রথমের আসনে বসে আছি। নানান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হলো। অনুষ্ঠান শেষে পল্লব আর আমি ক্যাম্পাস দিয়ে বাসাতে যাচ্ছি। ঠিক তেমন সময় তানিয়ার এক বান্ধবী এসে বলে, ভাই, আপনাকে একটা কথা বলতাম, যদি কিছু মনে না করেন। বলো। আমি না আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি একটু আগে থেকে। রিলেশন করবেন কি? আমি আর পল্লব হাসতে লাগলাম। জীবনে কেউ বলল একটু আগ থেকে ভালোবাসতে শুরু করেছে। আসলে এই বছর সেরা ছাত্র হয়েছি, তাই সবাই এত আদিক্ষেতা। আমরা কিছু না বলে বাসাতে আসলাম। এসে পল্লবকে পরে ঘটে যাওয়া সব কথা বললাম। দোস্ত, এই কলেজে আর থাকবো না। থাকলে কিন্তু আমার মিশন পূরণ হবে না। আমাদের শহরে ট্রান্সফার নিতে হবে। ওকে, আমি তোর সব ব্যবস্থা করে দিচ্ছি, আধা ঘন্টা সময় দে। আসলে আপনাদের বলতে ভুলে গেছি, পল্লবের মামা ওই কলেজের প্রিন্সিপাল। ওর মামার কাছে ফোন করলো। ওর মামা রাজি হচ্ছে না, কারণ ভালো ছাত্রকে কি কেউ হাতছাড়া করতে চায়? ওর মামাকে সব খুলে বলল, আর তিনিও রাজি হলেন। তাই একটা ভালো কলেজে দিবে। 2 দিন পর কলেজে ডাকলো। শুনে অনেক ভালো লাগলো। তানিয়ার কথা মনে পড়ছে, কিন্তু আমাকে শক্ত হতে হবে। তাই ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ওদিকে তানিয়া শুয়ে শুয়ে আমার কথা ভাবতে থাকে। শিহাব তো কোনো ক্ষতি করেনি, ওর সাথে নাটক করা ঠিক হয়নি। আর কেমনে এত ভালো রেজাল্ট করলো? আর বলেছে আমি কি সত্যি ওর প্রেমে পড়ে গেলাম? ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছে। এইভাবে বাসাতে 2 দিন কাটালাম, বাহিরে যাইনি। পল্লবের কাছ থেকে শুনলাম তানিয়া নাকি আমার খোঁজ নিয়েছে, কিন্তু পল্লব বলেনি। ওর নিজের ভুল নাকি বুঝতে পারছে। আজও পল্লব আর আমি কলেজে যাচ্ছি। কলেজে এসে স্যারের রুমে গেলাম। স্যার আমার ট্রান্সফার লেটার হাতে দিল, আর স্যারকে বললাম কাউকে যেন আমার এই ব্যাপারে কিছু না বলে। স্যারের রুম থেকে অনেক আলাপ করে চলে আসতেই কেউ যেন আমার হাত ধরলো। দেখি তানিয়া। হাত ধরছো কেন? ছাড়ো, সবাই তো দেখছে। তানিয়া, শিহাবের হাত ছাড়ো। আমার ভুল বুঝতে পারছি, আমাকে মাফ করো, আমি তোমাকে ভালোবাসি। বাসাতে চলে আসলাম কিছু না বলে, কারণ আমি ওর দিকে তাকিয়ে দেখি অনেক শুকিয়ে গেছে, চোখের নিচে দাগ পড়ছে।
বেশিক্ষণ থাকলে নিজেকে সামলাতে পারতাম না। তানিয়া ভাবে কিভাবে আমার এত পরিবর্তন হলো। আমি সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসলাম। পল্লব সাথে আছে, কেউ কিছু জানে না। আপনাদের বলতে ভুলে গেছি, আমি বগুড়া আসতেছি ঢাকা থেকে। পল্লবের সাথে বাস স্টপে আছি। এই শহর ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। 1 বছর এখানে থেকেছি, একটু তো মায়া হবে। সবচাইতে বড় কষ্ট হচ্ছে পল্লবকে ছেড়ে যেতে। এইরকম বন্ধু কম জোটে কপালে, কিন্তু আমাকে যে সফল হতে হবে। বাস এসেছে। পল্লবকে বিদায় জানিয়ে আমার গন্তব্যে আমি যাচ্ছি। পল্লব আমাকে আরো সাহস দিল। ওদিকে তানিয়া আমাকে খুঁজতেছে। কলেজে দেখা পাইনি, তাই বাসাতে এসেছে, কিন্তু বাসার সামনে পায়চারি করছে। একটু পর দেখলো পল্লব বাসাতে এসেছে। আমাকে না দেখতে পেয়ে পল্লবকে বলল, পল্লব, শিহাব কোথায়? আর তুমি একা কেন? জানি না শিহাব কোথায়, আমাকে না বলেই কলেজ থেকে চলে গেছে। আমি পল্লবকে বলতে বারণ করছি, সময় মতো সব হবে। প্লিজ বলো শিহাব কোথায়? বললাম তো আমি জানি না। আর তুমি তো নাটক করেছো নাকি ওর সাথে? তাহলে এখন এত খোঁজ কেন? আসলে আমি ওর ভালোবাসা বুঝতে পারিনি, আর এখন বুঝতে পারছি। এই কয়েকদিন ও আমার পাশে ছিল না, আর যখন পাশে ছিল বুঝতে পারিনি, কিন্তু এখন ঠিকই বুঝতে পেরেছি। আমি অনেক ভালোবাসি শিহাবকে। বুঝতে পারছো, ভালো কথা, কিন্তু অনেক দেরি হয়েছে। নাটক করার ফল এখন টের পাচ্ছ। আমি কি বলেছিলাম, একদিন তুমি অনেক কাঁদবে, কিন্তু আপন মানুষটিকে পাবে না। তানিয়া পল্লবের কথা শুনছে, ও কাঁদছে। পল্লব আরো অনেক কিছু বলে, কিন্তু তাও যাচ্ছে না, তাই সত্যিটা বলে দিল। শোনো, তোমার দেওয়া আদেশ পালন করতেই এই শহর থেকে চলে গেছে। তুমি তাকে অবহেলা করেছিলে মধ্যবিত্ত বলে, তাই সে তোমার দেওয়া সত্য পূরণ করতে নিজের কাজের খোঁজে গেছে। 5 বছর পর আসবে ওই স্থানে। তুমি কেন আটকালে না? তুমি আমার শিহাবকে ফিরিয়ে দাও। শোনো, আমি কেন আটকাবো? আমার সে সাহস নাই। আর যদি শিহাবকে ভালোবেসে থাকো তাহলে 5 বছর অপেক্ষা করো। তোমার কাছে এটাই বলতে বলেছে শিহাব। অপেক্ষার কথাটি আমি কিন্তু বলি নাই, পল্লব বলছে আমার নাম ভেঙে। ওকে, তাই হবে। আমি 5 বছর অপেক্ষা করব তোমার কথাতে। এতে যদি শিহাব না ফিরে আসে, তাহলে আমি তোমাকে দেখে নিব। দেখা হবে 5 বছর পর। তানিয়া এই কথা বলে কান্না করতে করতে আমাদের রুম থেকে চলে গেল। আর ভাবছে, আমি কেন এমন করলাম? যাকে অবহেলা করেছি আজ তাকেই ভালোবেসে ফেলেছি। কাউকে অবহেলা করলে মনে হয় নিজে একদিন তার জন্য কাঁদতে হয়, যেমন আমি আজ কাঁদছি। কিন্তু তাকে পাশে পাচ্ছি না। এখন অনেক দিন অপেক্ষা করতে হবে। আসলে শিহাবের কথাগুলো সব সত্যি হলো। আমি অপেক্ষা করব শিহাবের জন্য। এদিকে আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি। আগে থেকে সব ঠিক করা ছিল, তাই বাসাতে এসে ফ্রেশ হয়ে রাতের নাস্তা করে পল্লবকে ফোন দিলাম। দোস্ত, পৌঁছে গেছি। কোনো সমস্যা হচ্ছে না তো? না, সব ঠিক আছে। ভালো। আর শোনো, একটা কথা আছে। বলো। আসলে তানিয়া আসছিল, তুই যাওয়ার পর অনেক কিছু বলে গেছে। কি বলছে? এরপর পল্লব সব খুলে বলল। আমি তো শুনে অবাক হলাম। আসলে আমি জানতাম অবহেলা করলে কাউকে সেটা একদিন না একদিন সে বুঝতে পারবে। আরও একটা কথা শুনে খুশি হলাম, সে আমার জন্য 5 বছর অপেক্ষা করবে, কিন্তু আমাকে পাবে না। তাই একটু কষ্ট হবে, কিন্তু আমারও তো কষ্ট হবে। পল্লবকে বাই বলে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছি। সকালে উঠে ফ্রেশ হয়ে কলেজে গেলাম। নতুন কলেজ, সব কিছু নতুন। সবার সাথে পরিচিত হলাম। স্যারদের সাথে একটা ভালো সম্পর্ক হলো, কয়েকজন বন্ধু হলো। সব মিলিয়ে অনেক ভালো লাগছে, কিন্তু তানিয়া আর পল্লবকে অনেক মিস করতেছি। তাই কোনো মেয়েদের দিকে তাকাই না, কারণ আমার জন্য একজন অপেক্ষায় আছে। এইভাবে দিন যেতে লাগলো অনেক ভালোর মধ্য দিয়ে। বাবা জানে কলেজ থেকে আমাকে এখানে পাঠানো হয়েছে, তাই কিছু বলেনি। সব কিছু ভালো চলতেছে। ওদিকে তানিয়া প্রতিদিন কলেজে এসে আমার কথা ভাবে, কোনোখানে খুঁজে পায় না। আমার দুষ্টুমিগুলো মিস করতে থাকে। আর আগের মতন ওর বান্ধবীদের সাথে মিশে না, অনেক বদলে গেছে। কিন্তু আমার কথা মনে করে প্রতিদিন রাতে কান্না করে আর নিজেকে দোষ দিতে থাকে। ভালোবাসা আগে বুঝতে না পেরে কত কষ্ট দিয়েছে তাকে, সেটা এখন বুঝতেছে। তানিয়া বলে, আমি যদি সেদিন অহংকার না করতাম, তাহলে শিহাব পাশে থাকতো। আমি দোষী, তাই আজ এত কষ্ট পাচ্ছি। এইভাবে দেখতে দেখতে এদিকে আমার 4 বছর কেটে গেল। তানিয়া প্রতিদিন পল্লবকে আমার কথা বলতো, আরও নানান কথা বলতো। সেগুলো পল্লব আমাকে ফোন করে বলতো তানিয়া নাকি আগের চাইতে অনেক সুন্দর হয়েছে, কিন্তু প্রতিদিন আমার কথা ভাবে। 4 বছর পার করলাম। আমি ভাবলাম 1 বছর আগে গিয়ে তানিয়াকে সারপ্রাইজ দেই। পল্লবের সাথে প্ল্যান করলাম। ও, আপনাদের তো বলতে ভুলে গেছি, শুনুন তাহলে আমি বড়লোক হয়েছি কিনা। আমি আজ অনেক বড়লোক, কারণ পড়াশোনার পাশাপাশি একটা ছোট্ট ব্যবসা শুরু করেছিলাম, যেটি অল্প সময়ে অনেক পাবলিসিটি পেয়েছে। কিন্তু সেটা তানিয়া জানে না। আমার ব্যবসা থেকে মাসে 2 লক্ষ টাকা আসে।
যেটা দিয়ে 3 বছরের প্রায় 5 কোটি টাকা আয় করেছি। সেই টাকা দিয়ে পল্লব ঢাকাতে ব্যবসা চালাচ্ছে আমার। আমি শুধু টাকা দিচ্ছি। তানিয়াকে বলতে মানা করেছি। আমার সাথে পল্লবের প্রতি মুহূর্তে যোগাযোগ হতো। তানিয়া কিছুই জানতো না, একটু অবহেলা করি। আমরা বড়লোক হওয়া গল্প তো শুনলেন, টাকার হিসাবটা আপনারা করুন। আমার এখন কত টাকা হতে পারে, কিন্তু তাও আমি সাধারণ। এখন বাস্তবে ফিরি, তাহলে দিব না কেন? সেও তো আমাকে দিয়ে বুঝুক আপন মানুষকে কষ্ট দিলে কী রকম কষ্ট পেতে হয়। আর ও বলেছিল ও নাকি আমার সাথে প্রেম করবে না কোনো দিন, কারণ আমি ছোট লোক ছিলাম। কিন্তু সে এখন আমার জন্য অপেক্ষা করতেছে। কোথায় গেল এত অহংকার? কিন্তু আজ তো আমি তোমার আশা পূরণ করেছি। তুমি যেটা চেয়েছিলে, তোমার ভিতরে এখন কেন অহংকার নাই? কই গেল সেদিন অহংকার করেছিলে বলে? 4 বছর তোমাকে অনেক কাঁদতে হয়েছে, অপেক্ষা করতে হয়েছে বহুদিন, বহু ঘন্টা। তাই তো তোমাকে আর কষ্ট দিতে চাই না। আমি আসতেছি কালকে, কারণ 4 বছর আগে কালকের দিনে আমাকে সেই শর্ত দিয়েছিলে। আমি এইসব ভাবতে থাকি পল্লবের সাথে প্ল্যান করে। পল্লব সব কিছু বুঝিয়ে নিয়েছে। ওদিকে পল্লব তানিয়ার সাথে কথা বলছে। মনে আছে তানিয়া, 4 বছর আগে আগামীকালের দিনে শিহাবকে তুমি পর করে দিয়েছিলে? তাই তো আরো 1 বছর অপেক্ষা করতে হবে। প্লিজ আর মনে করিয়ে দিও না, অনেক কষ্ট হচ্ছে কালকের দিনটার কথা মনে করে। ওকে, বাদ দিলাম। কালকে তুমি কি একটা নীল শাড়ি পরে সন্ধ্যার পর ক্যাম্পাসে আসতে পারবে? কিন্তু কেন? কাল তো কোনো আয়োজন নাই ক্যাম্পাসে। এত প্রশ্ন করো কেন? একটা দরকার আছে, আসতে পারবে কি? ওকে, আসবো। আর শিহাবের কোনো খবর জানো কি? ধন্যবাদ। সরি, শিহাবের কোনো খবর জানি না। ও কি আমাকে ভুলে গেছে? আসবে কি আর 1 বছর পর? আসবে। তুমি যাও, ঘুমাও, অনেক রাত হয়েছে। আর কালকে আসিও। ওকে। তানিয়া আমার কোনো খোঁজ না পেয়ে মন খারাপ করে চলে গেল। সে তো আর জানে না কালকে আমি যাচ্ছি। পল্লব বলতে যাচ্ছিল, কিন্তু আমি বারণ করি। ওদিকে নানান কথা ভেবে কখন যে ঘুমিয়ে পড়ি নিজেও জানি না। সকালে 10টায় পল্লবের ফোনে ঘুম ভাঙল। বগুড়া থেকে ঢাকাতে যেতে প্রায় 6 ঘন্টা লাগবে। তাই পল্লব বলতেছে, দোস্ত, সব রেডি আছে, তুই সময় মতো আয়। ওকে, সমস্যা নাই, সময় মতো যাব। দোস্ত, ক্যাম্পাসে একটু কাজ আছে, পরে কথা হবে। ওকে, আমি জানি কি কাজ। আপনাদের তো বলতে ভুলে গেছি, আমাদের কলেজের স্যাররা মিলে আমাকে বরণ করতে ক্যাম্পাসের আলাদা সাইডে বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। এ বিষয়ে তানিয়া কিছুই জানে না। আমাদের কলেজে 2টা ক্যাম্পাস আছে নাকি, নতুন জায়গাতে সব আয়োজন হচ্ছে। তাই তানিয়া জানে না সব সারপ্রাইজ। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রেডি হয়েছি। নিজের একটা প্রাইভেট কারে করে ঢাকাতে যাচ্ছি, নতুন কিনেছি। আমি এখানে একা থাকতাম, তাই কাউকে বিদায় বলতে হলো না। শুধু যাওয়ার আগে বাবা মাকে ফোন করে কলেজে আসতে বলেছি। 4 বছর একবারও ঢাকাতে যাইনি, চেহারা একটু তো পরিবর্তন হবে। গাড়িতে বসে নানা কথা ভাবতেছি। সবচাইতে বেশি মনে পড়ছে তানিয়ার কথা, কারণ আমি তার শর্ত পূরণ করে 1 বছর আগেই তার কাছে যাচ্ছি। নিজেকে একটা প্রশ্ন করলাম, সে যদি সেদিন অবহেলা না করত, তাহলে কি আমি আজ এত বড় নাম করা ইঞ্জিনিয়ার ও ব্যবসায়ী হতে পারতাম? আসলে তানিয়া সেদিন ঠিকই করেছে। আমি খালি তাকে 4 বছর কষ্ট দিলাম। তাকে অপমান করার জন্য তো আর কষ্ট দেইনি, দিয়েছি নাটক করার জন্য। আর কষ্ট না দিলে কি আমাকে এত ভালোবাসতো, 4 বছর অপেক্ষা করত? আসলে সব দিক দিয়ে সব কিছু ঠিকঠাক আছে। এদিকে আমি 6 ঘন্টা পর ঢাকাতে পৌঁছে গেছি, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। এদিকে অনেক পরিবর্তন হয়েছে শহরের। পল্লবকে ফোন দিয়ে ডাকলাম, কারণ আমি আর রাস্তা চিনি না। একটু পর পল্লব আসলো। কিরে দোস্ত, এতদিন পর তুই তো নায়ক হয়েছিস। ভালো। তুই কেমন আছিস? আর তানিয়া কই? আমিও ভালো। আসতে না আসতেই খোঁজ শুরু করে দিলি যে, কোনো কিছু হবে নাকি? কি যে বলিস তুই, শালা তোর তো অনেক পরিবর্তন হয়েছে। আরে মিয়া, আমার কথা রাখো। এখন চলো বাসাতে, পরে সব আলাপ হবে। চল। 5 মিনিট পর বাসাতে আসলাম। অনেক জার্নি করলাম তো, তাই এসে বাবা মার সাথে দেখা করলাম। বাসাতে আমি রেস্টটা নিলাম। ওদিকে স্যারেরা সব রেডি করেছে, আমি এসেছি। পল্লব ফোন করে জানিয়ে দিয়েছে সব রেডি। বাবা মাও সেখানে গেছে, শুধু পল্লব আর আমি বাসাতে আছি। আর ওদিকে সন্ধ্যা হয়েছে, তাই তানিয়া পল্লবের কথা মতো সেজে ক্যাম্পাসে এসেছে। এসে পল্লবকে ফোন দিল আর পল্লবকে ডাকলো। আমাদের বাসা থেকে কলেজে যেতে 5 মিনিট লাগবে, তাই আমরাও বেরিয়ে পড়লাম। আর তর সইছে না তানিয়াকে দেখার, কখন যে যাই। অবশেষে সেই 4 বছরের পুরাতন কলেজে এসে পৌঁছালাম। পল্লব আমাকে কলেজে নামিয়ে দিয়ে
গাড়ি পার্ক করতে গেল। আমার হাতে একটা ফুলের তোড়া সামনে নিয়ে ক্যাম্পাসের দিকে যাচ্ছি। সেই গাছের নিচে কাকে যেন নীল শাড়ি পরে দাঁড়িয়ে থাকতে দেখি সন্ধ্যার আলোতে। আস্তে আস্তে একা সামনে গেলাম। গিয়ে তানিয়া আমাকে দেখে বলল, কি আপনি আর এখানে কাকে চান? আমি তানিয়ার কথা শুনে অনেক ভালো লাগছে। 4 বছর পর শুনলাম তানিয়া আবারও একই কথা বলছে, তাই আস্তে করে সামনে থেকে ফুলের তোড়া সরাতেই তানিয়া ভূত দেখার মতো। আর আমি এটা কাকে দেখছি? কতদিন পর তানিয়া সেই মধুর কণ্ঠটি শুনলাম। আহা, কি ভালো লাগছে। আচ্ছা, তানিয়া আমাকে দেখে কি ভাববে? সে তো জানতো আমি আরও 1 বছর পর আসবো। আর তানিয়া নীল শাড়িতে যা দেখাচ্ছে বলে বোঝাতে পারবো না। আমি সাধারণ ড্রেস পরেছি, কারণ এমনি একজন সাধারণ ছেলে। বড়লোক হয়েছি বলে কি সাধারণ কাপড় পরতে পারবো না? আপনাদের সাথে কথা বলতে বলতে তানিয়া আবার ডাকা শুরু করলো। যাই, ওর কথা শুনি। আর কে আপনি? আর সামনে ফুলের তোড়া কেন? সরান। কথা বলতেছেন না কেন? আর আমি এখান থেকে যাচ্ছি। আপনাকে আর সহ্য হচ্ছে না, বোবা লোক কোথাকার। আমি সামনে থেকে ফুলের তোড়া সরলাম, যা দেখে তানিয়া ভূত দেখার মতো আমার দিকে হা করে তাকিয়ে আছে। বুঝতেছে না কি বলবে। আমি ওর সামনে থেকে চলে যেতে যাব, তখনই হই, কই যাও? থামো। চলে যাচ্ছি। চলে যাচ্ছ মানে কি? কই যাবে? তুমি তো যেতে বললে। আমাকে নাকি তোমার সহ্য হচ্ছে না? আমি বোবা, আর যেদিকে 2 চোখ যাই সেদিকে যাব। আমি কি তোমাকে দেখে বলছি থামো? যাওয়াচ্ছি। এই বলে তানিয়া আমাকে জড়িয়ে ধরলো। তারপর হঠাৎই আমার ঠোঁটে কিস করলো। হায়রে কপাল, প্রপোজ করার দিন সে এমন করছে। এই মেয়ে কি কিস পাগল নাকি? আমাকে অনেকক্ষণ পর ছেড়ে দিল, কোনো খবর নেওয়া নাই, সোজা কিস করলো। তা কই যাবে? যাও দেখি। তোমাকে ছেড়ে চলে যাব, এই বলে আবার কিস। হায়রে বাঙালি মেয়ে, তোমার কেন এমন কথায় কথায় কিস করো? 10 মিনিট পর ছেড়ে দিল। যদি আর একবার ধরে তাহলে আমি শেষ। অনেক হাঁপাচ্ছি, কিন্তু তানিয়া হাঁপাচ্ছে না। কি মেরে বাবা, সোজা কথা বলি, তা না হলে আবার কিস করলে আমি শেষ। ওই কুত্তা, আমাকে ছেড়ে কই গেছিলি? আমাকে কেন এত কষ্ট দিলি? আমার সাথে কেন একবার যোগাযোগ করিসনি? আর আমাকে কি তোর একবারও মনে পড়েনি? তুমি তো যেতে বলছিলে। আমি বলছি দেখে যাবি? আমাকে একটু সময় তো দিবা। আর কোনো দিন ছেড়ে যাবে না, কথা দাও। ওকে বাবা, কথা দিলাম। এরপর আবারও জড়িয়ে ধরলো। নিজেকে মনে হচ্ছে কলার গাছ ছাড়ানোর কোনো উপায় নেই। তুমি এত শুকিয়ে গেছো কেন? আর তুমি নাকি আরো 1 বছর পর আসবে, পল্লব ভাইয়া বললো। আসলে তোমাকে সারপ্রাইজ দেব বলে পল্লবকে বলতে বারণ করছি, আর সেই জন্যই তো তোমাকে সারপ্রাইজটা দিলাম। তুমি আমাকে এতদিন এত কষ্ট দিলে কেন? তুমিও তো আমাকে দিছো, তাই জন্য দিলাম। এই বলছি তো, আবার জড়িয়ে কিস। মনে হয় 4 বছরের আবেগ মিটাচ্ছে। পল্লব পিছনে দাঁড়িয়ে বলছে, এবার যদি হয়ে থাকে তাহলেই চলুন, অনেক রাত হচ্ছে, আরও অনেক কিছু বাকি আছে। দুইজনেই লজ্জা পেলাম একটু। কোনো সময় লজ্জা পেতেও হয়। তানিয়াকে নিয়ে অনুষ্ঠানে আসলাম। সেখানে বাবা মায়ের সকলের সাথে পরিচয় করলাম। এমন সময় আমি কি দেখছি, তানিয়ার বাবা মা দুইজন। অবাক হলাম। এরই মধ্যে পল্লব কানে কানে, দোষ, সব ঠিক করেছি, আজ রাতে তোদের বাসর হবে, নো চিন্তা। আমি পল্লবকে কিছু বললাম না, তবে একটু লজ্জা পেলাম। তার মানে পল্লব সবকিছু ঠিক করেছে। আমার পরিবারের সবাই খুশি, সাথে তানিয়ারও। তানিয়া ও আমি নিজেদের একপাশে বসলাম। আমি ভাবতেছি এখানে তো অনুষ্ঠান হওয়ার কথা, কিন্তু বিয়ে বাড়ির মতো করে সাজানো কেন? কিছু মেয়ে এসে তানিয়াকে নিয়ে গেল, পল্লব আমাকে এসে নিয়ে গেল। তুই বড়লোক হয়েছিস অবহেলিত থেকে, তাই তোকে যেখানে অবহেলা করেছে সেখানে তোর বিয়ের ব্যবস্থা করলাম মামা, সবই মিলে। শালা, আমাকে কিছু বলিসনি কেন? সব সারপ্রাইজ আন্টিরাই জানতো। ওকে চল। আর কথা না বলে চলে আসলাম। কি আর হলোটা কি, আমার মতো লোককে বোকা বানানো। বিয়ের সাথে তানিয়াকে পরি লাগছে, তবে তানিয়ার কাছে কিছুটা অবাক লাগার মতো। এদিকে আমাদের বিয়ে পড়ানো শেষ হলো, সবাই আনন্দ করছে, নিজেকে অন্যরকম লাগছে। এত কথা না বলি, সোজা বাসাতে চলি, কি বলেন? সব আয়োজন কলেজে শেষ করে বাসাতে আসলাম। এখন আমি বাসর ঘরে। তানিয়া নেমে এসে সালাম করলো। এরপর খাটে গিয়ে বসলাম, ঘুমটা তুললাম, আর প্রশ্ন শুরু করলো। এগুলো কি হলো? আজ কিছুই বুঝলাম না, সব বলো, তা না হলে বাসর হবে না। কেমন লাগে এই কথা কইলে? সবশেষে বললাম, কোনো দিন কাউকে অবহেলা করবে না, সে একদিন অনেক বড় লোক হতে পারে। এই কথা বলা শেষ। তারপর আমি তানিয়ার কাছে গিয়ে ওর ঠোঁটে আলতো করে কিস করলাম। এতে ও দেখি একটু কেঁপে উঠল। এদিকে তানিয়ার মনে হচ্ছে কেউ তার বুকের ভিতর হাতুড়ি দিয়ে বাড়াচ্ছে। আমি আরো জোরে ওকে কিস করি, তারপর ওকে জড়িয়ে ধরি। তারপর দুজনে হারিয়ে যাই ভালোবাসার অতল সাগরে। গল্পটি পড়ে আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।